আর সাকিব হেসে হেসে বাসার ভিতরে ঢুকছে। আর সে হাসি যেন আমার বুকে ধারালো ছুরির মতো বিঁধছে। আমি কি দেখছি? ঈশিতা এরকম টাইট ফিটিং বোরকা পরে সাকিবের সাথে মার্কেটে গিয়েছিল? আমি ভাবতেও পারছি না। 4 বছর পরে এসে আমার ঈশিতাকে এ রূপে দেখব। আমার ঘৃণা হচ্ছে। তার মানে ঈশিতা আমার দূরে থাকার সুবাদে অফিসের নাম করে এরকম অশ্লীল কাপড় পরে মার্কেট করে ঘুরে বেড়াচ্ছে আরেকজনকে নিয়ে আমার অগোচরে। আর আমাকে ভুলভাল বুঝিয়ে সে সর্বদা পর্দা করে চলে। আমি দোতলা বারান্দা থেকে ঈশিতার রুমে চলে আসলাম। তারপর ঈশিতার রুমের জানালার গ্লাস দিয়ে তাকিয়ে আছি ড্রয়িং রুমে। ঈশিতা আর সাকিব কি করে? এরা দুজন বাসার ভিতরে ঢোকার সাথে সাথে খালামণি বলতে শুরু করলো, এতক্ষণে আসলেই? আমি এখন থেকে তোদের জন্য ওয়েট করছি। ঈশিতা বলতে লাগলো, আর বলবা না আম্মু, ও আমাকে সারাটা রাস্তা জ্বালিয়ে মেরেছে। আর দেখো আমাকে কি কাপড় পছন্দ করে দিয়েছে। এরকম কাপড় কেউ পরে? সাকিব বলতে লাগলো, দেখো পপি, ওর কাপড়গুলো খুব সুন্দর না? ওকে কিন্তু খুব মানাবে। ও সারা রাস্তা উল্টো আমাকে জ্বালিয়ে মেরেছে। ওর কাপড়গুলো নাকি সুন্দর না। কত সুন্দর ঈশিতা। আর তুই যে শার্ট প্যান্টগুলো আমাকে পছন্দ করে দিয়েছিস সেগুলো তো একেবারে ডাস্টবিন। সাকিব, মোটেও না। আমি যেগুলো তোকে পছন্দ করে দিয়েছি সেগুলো তুই পরলে তোকে অনেক সুন্দর লাগবে ঈশিতা। শার্ট প্যান্ট আর টাই কোট পরলে আমাকে এমনি হ্যান্ডসাম লাগে। তোর ওই শার্ট প্যান্ট পরলে আমাকে ফকিরের মতো লাগবে। সাকিব, এরা দুজনের কথা শুনে মনে হচ্ছে ওরা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী, আর আমি তৃতীয় পক্ষ বিলিয়ান হয়ে তাদের মধ্যে এসে পড়েছি। তোরা থাম। ঈশিতা, ফারাবীর কোন শাড়ি পছন্দ রে? খালামণি, কেন? ঈশিতা, না এমনি। খালামণি, নীল আর আকাশি। কেন বলো তো? ঈশিতা, না এমনি। তুই এক কাজ কর, একটা নীল বা আকাশি শাড়ি পরে তোর রুমে যা। খালামণি, আমার রুমে ফারাবি পছন্দ নীল বা আকাশি শাড়ি পরে যেতে হবে কেন? তুই তো রুমে গেলেই দেখতে পারবি। খালামণি, আরে আজব তো, আমার রুমে গেলে কি দেখতে পাবো? ঈশিতা, তো কথা বলিস কেন? তুই একটা শাড়ি পরে রুমে গিয়ে দেখ না। খালামণি, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঈশিতা ঈশিতা রুমে গিয়ে একটা আকাশি কালারের শাড়ি পরতে লাগলো। আর দুনিয়ার কৌতূহল এসে ওর মাথায় জমা হতে লাগলো, কে আছে আমার রুমে যে কারণে আম্মু বলল ফারাবির পছন্দের শাড়ি পরতে। আর আমিও বা কেন ফারাবির পছন্দের শাড়ি পরছি কিছুই বুঝতে পারছি না। ঈশিতার শাড়ি পরা শেষ হলে সাকিব গিয়ে ঈশিতার রুমে ঢুকে। তুই এখানে আসলি কেন? ঈশিতা, এমনি দেখতে আসলাম শাড়ি পরলে তোকে কেমন লাগে। সাকিব, তোর দেখতে হবে না, তুই যা এখান থেকে। ঈশিতা, বাহ, তোকে তো আকাশি কালার শাড়িতে খুব সুন্দর লাগছে। সাকিব, দেখতে হবে না কার পছন্দের। এই শাড়িটা ফারাবির পছন্দের। ও নিজে আমাকে কিনে দিয়েছিল আর বলেছিল এই শাড়িতে নাকি আমাকে খুব মানাবে আর অনেক সুন্দর লাগবে, তাই শাড়িটা তুলে রেখেছিলাম। ফারাবি যেদিন আসবে ওই দিন ওর সামনে এই শাড়িটা পরে দাঁড়াবো, ওকে চমকিয়ে দিব আর বলবো, দেখ তোমার দেওয়া শাড়িটা আজও আমি যত্ন করে তুলে রেখেছি তোমার সামনে পরবো বলে, তোমার মুখ থেকে একবার আমার প্রশংসা শুনবো বলে। বাহ বাহ, দারুণ তো। আমার দেওয়া পছন্দের শাড়ি পরলে বুঝি তোকে সুন্দর লাগবে না? সাকিব, হা হা হা, তোর আবার পছন্দ? ঈশিতা, এভাবে হাসছিস কেন? আমার দেওয়া শাড়ি পরলে তোকে আরও সুন্দর লাগবে। সাকিব, তোর দেওয়া শাড়ি আমার পরারও দরকার নাই, আর সুন্দর লাগার তো দূরের কথা। তোর বউকে তোর পছন্দের শাড়ি দিস, সর সামনে থেকে। ঈশিতা, আরে কোথায় যাচ্ছিস, দাঁড়া না। কথা বলে সাকিব ঈশিতার হাত ধরে ফেলল। তুই আমার হাত ধরছিস কেন? আমার হাত ছাড়। ঈশিতা, আচ্ছা ছাড়বো, আগে তো সাথে কয়েকটা ছবি তুলি। তোকে শাড়িতে যে সুন্দর লাগছে না, আমি তো চোখ সরাতেই পারছি না। সাকিব, চোখ নিচে নামিয়ে রাখ, আমার দিকে ভুলেও তাকাবি না।
আমি আরেকজনের রেখে যাওয়া সম্পদ। সে সম্পদের দিকে কেউ কুনজর তাকাবে তা আমি হতে দিব না। আর আমি তো তোর দিকে কুনজরে তাকাই না, ভালোবাসার নজরে তাকাই। ভালোবাসার নজরে তাকাস মানে? ভুলেও কথা মুখে আনবি না। কোন নজরে আমার দিকে তাকাতে পারবি না? ব্যাস। ঈশিতা: আচ্ছা ঠিক আছে, তাকাবো না। এখন চল একটা ছবি তুলি। সাকিব: আচ্ছা ঠিক আছে তোল। ঈশিতা। সাকিব ঈশিতার গার সাথে গা ঘেঁষে ছবি তুলতে লাগলো। এমন সময় ওরা কি করে দেখার জন্য একটু সামনে গেল। যখন আমি দেখলাম ঈশিতার গার সাথে গা ঘেঁষে সাকিব ছবি তুলছে, তখন আমার বুঝতে বাকি রইল না ঈশিতার সাথে সাকিবের কিছু চলছে। বুকের ভেতর জমে থাকা 4 বছরের ভালোবাসাটা যেন সেকেন্ডের ভিতরে ঘৃণায় পরিণত হলো। রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে এখন গিয়ে ঈশিতার গালে কয়েকটা থাপ্পড় দেই। স্বামী দূরে রেখে আরেকজনের সাথে গা ঘেঁষে ছবি তুলে, কিন্তু ওকে আমি ভালোবাসি। ভালোবাসার মানুষের উপর হাত তোলা যায় না, তাকে ভালোবাসার মাধ্যমে বোঝাতে হয়। আর তা না হলে হিতে বিপরীত হয়ে যায়। আমি রাগে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। খালামণি বলতে লাগলো, কোথায় যাচ্ছিস ফারাবি? ঈশিতা শাড়ি পরতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। কি শাড়ি যে পরছে তা আমি দেখেছি। আমার একটু কাজ, জরুরি কাজ, আমি চলে যাচ্ছি। কি এমন জরুরি কাজ যে এতদিন পরে এসে ঈশিতার সাথে দেখা না করে চলে যাচ্ছিস? ঈশিতা যদি জানতে পারে তাহলে কি হবে জানিস? খালামণি: কিচ্ছু হবে না, আমার কাজ আছে, আমি যাচ্ছি। চলে আসলাম বাসায়। খালামণি পেছন থেকে ডাকলো। রাগে এতটাই বিভোর ছিলাম যে কিছুই শুনিনি। বাসায় এসে সোফায় বসে আছি। আম্মু বলতে লাগলো, কিরে তুই আসলি, ঈশিতাকে আনলি না যে? ঈশিতাকে আমি আনবো কেন? ঈশিতার কি পা নেই? আমি: কি বলছিস তুই? তুই না গিয়েছিলি ঈশিতাকে আনার জন্য? আম্মু: না আমি যাইনি। আচ্ছা, ঈশিতা কি তোমার কাছে বলে ওদের বাড়ি গিয়েছিল? হ্যাঁ, কেন? আম্মু: তুমি কি ওকে হুকুম দিয়েছো যাওয়ার জন্য, নাকি ও বলেই চলে গিয়েছিল? আমি: ও বলল, খালামণি আমি একটু বাড়িতে যাচ্ছি, বিকেলে চলে আসব। হঠাৎ একথা কি জন্য জিজ্ঞাসা করছিস বলতো? ও ওর বাড়িতে যাবে, এটা কি বলে যেতে হবে নাকি? আম্মু: অবশ্যই বলে যেতে হবে। তুমি জানো না, নিজের আপন বাবাও যদি মারা যায়, স্ত্রী স্বামীর হুকুম ছাড়া বাবাকে দেখতেও যেতে পারবে না। এটা আমার কথা নয়, হাদিসের কথা। তুই তো ওই সময় ছিলি না। আম্মু: ছিলাম না ঠিক আছে, কিন্তু তোমার কাছ থেকে তো হুকুম নেওয়া দরকার। হুকুম নেওয়া দরকার ছিল। আমার কাছে বলে গিয়েছে তো কি এমন হয়েছে যে তুই এভাবে বলছিস? না কিচ্ছু হয়নি, এমনি। আমি ওইদিকে ঈশিতা শাড়ি পরে ওর রুমে গিয়ে দেখে কেউ নাই। ওর আম্মুকে জিজ্ঞাসা করলে ওর আম্মু আমার কথা সব খুলে বলে। ঈশিতা তা শুনে বিশ্বাসই করতে পারছে না যে আমি এসেছি। নিশ্চিত হওয়ার জন্য আম্মুকে ফোন দিল। আমি সোফায় বসে বারবিকিউ, চানাচুর আর অমৃত মটর ভাজা খাচ্ছি। এমন সময় দরজার কলিং বেলটা বাজতে লাগলো। আমি সোফা থেকে উঠে দরজাটা খুললাম। একজন বোকরা পরিহিতা মহিলা দাঁড়িয়ে আছে, তার পিছনে একটা স্কুটি রাখা। আমি মহিলাটিকে লক্ষ্য করে বললাম, কাকে চাই? মহিলাটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি হতভম্ব খেয়ে বলতে লাগলাম, আরে আন্টি কি করছেন, ছাড়েন আমাকে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। কি শুরু করে দিয়েছে, ছাড়ুন বলছি। কিন্তু আন্টি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। না আর পারছি না, এবার বুঝি দমটা আটকে যাবে। মহিলাটিকে লক্ষ্য করে বললাম, কাকে চাই? মহিলাটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হঠাৎ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মহিলাটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হঠাৎ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বলতে লাগলাম, আরে আন্টি কি করছেন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, ছাড়ুন আমাকে। কিন্তু মহিলাটি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। না আর পারছি না, এবার বুঝি দমটা আটকে যাবে। অনেক কষ্ট করে বললাম, আরে আন্টি আমার দম আটকে যাচ্ছে।
ছাড়ুন আমাকে। সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে মুখের পর্দাটা তুললো আর বলতে লাগলো, শয়তান, আমি আন্টি না, আমি তোমার ঈশিতা। এই কথা বলে আবারও জড়িয়ে ধরলো। এবার কিছু একটা স্বস্তিত্ব পাচ্ছে। 4 বছরে জমিয়ে রাখা ভালোবাসার অনুভূতিটা আবেগ হয়ে একসাথে বেরিয়ে আসতে চাচ্ছে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পরে বলতে লাগলো, দেখি তোমাকে। আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি যা ভেবেছি তাই, তুমি আগের চেয়ে খুব সুন্দর হয়ে গেছো, কিন্তু চেহারাটা সেই পিচ্ছি পিচ্ছি রয়ে গেছে। কি হলো, কথা বলো না কেন? ঈশিতা, কি বলবো আমি? কি বলবো মানে, তুমি বলেছিলে 15 দিন পরে আসবে, কিন্তু হঠাৎ করে চলে আসলো। তাহলে আমাকে মিথ্যে বলছিলে কেন? আর তুমি এসে আমাদের বাসায় গিয়ে আমাকে না দেখে চলে আসলে। আমি কি কষ্ট করে শাড়িটা পরেছিলাম, আমি কি আর জানতাম তুমি আসছো? কি হলো, চুপ করে আছো, কথা বলো, নাকি চেহারার সাথে মন দিল সব পাল্টে ফেলছো? আমি ঠিকঠাক দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বলছি না। আসলে 4 বছরের ভালোবাসার জন্য বেকুল হওয়া মনটা কিছু মুহূর্তের আগে ঈশিতার কাজকর্মের দৃশ্যগুলো দেখে ভালোবাসার জন্য বেকুল হওয়া মনটা হঠাৎ করে কালো ছোট্ট একটা দুঃখ এসে ভিড় করেছে। আম্মু হঠাৎ করে ঈশিতার কণ্ঠ শুনে বলতে লাগলো, ঈশিতা, তুই কখন আসলি? ঈশিতা আম্মুর কথায় জবাব দিচ্ছিল। তাদের মাঝখানে আমি আম্মুকে লক্ষ্য করে বললাম, আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। আমি আমার রুমে সোফায় বসে মোবাইল টিপতে লাগলাম। ঈশিতা আম্মুর হাত থেকে কফির কাপটা নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আমার হাতে কাপটা দিয়ে আমার গা ঘেঁষে বসলো। আমি মোবাইলটা পকেটে রেখে কফির মগে চুমুক দিচ্ছি। ঈশিতা 4 বছর পর আমার এত কাছে আসার পরেও আমার ভাবমূর্তির অনুভূতির ফিলিংসই না পেয়ে বলতে লাগলো, কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কোনো কিছুর জন্য আমার প্রতি অসন্তুষ্ট? আমি ঈশিতার কথা শুনে একবার ঈশিতার দিকে ঘুরে তাকালাম। কি হলো, এভাবে তাকালে কেন? কথা বলো, তুমি কি বোবা হয়ে গেছো? তুমি আমার সাথে কথা বলছো না? মনে হচ্ছে আমার গলায় বিশাল বড় একটা কাঁটা আটকে আছে। আমার ভালো লাগছে না, কথা বলবা? চুপ করে থাকো। আমি, মাথায় কি বেশি ব্যথা করছে? তাহলে কফি খাওয়ার দরকার নাই, আমি কমপ্লেক্স নিয়ে আসছি। কমপ্লেক্স খেয়ে ওষুধ খেয়ে নাও, একটু রেস্ট করো, দেখবে মাথা ব্যথা চলে যাবে। ঈশিতা কমপ্লেক্স, দুধ, চিনি আর ট্যাবলেট নিয়ে আসলো এবং বলতে লাগলো, এগুলো খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করো। আমি ঈশিতার হাত থেকে ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেললাম। ঈশিতা বলতে লাগলো, খালি পেটে ট্যাবলেট খেয়েছো, শরীর তো আরও খারাপ করবে। আমি কোনো কথা বললাম না, সোজা বিছানায় শুয়ে পড়লাম। ঈশিতা হয়তো এটা বুঝছে যে আমার মাথা ব্যথা করছে, তাই ওর সাথে কথা বলছে না। আসল কারণ তো আর জানে না। ঈশিতা আস্তে আস্তে আমার মাথার পাশে গিয়ে বসলো। তারপর ওর নরম হাতটা আমার কপালে রাখলো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাতের স্পর্শ পেয়ে অনুভূতিহীন ভালোবাসাটা যেন জাগা দিয়ে উঠল। পরক্ষণে দু চোখে ঈশিতা সাকিবের সাথে মোটরসাইকেলে লেপ্টে যাওয়ার দৃশ্যটা ভেসে উঠল। আমার একটা হাত দিয়ে ঈশিতার হাতটা সরালাম এবং বললাম, ধরবা না আমাকে, আমার কেমন যেন লাগে। কি বলো তুমি? তোমার মাথা ব্যথা করছে, আমি তোমায় হাত বুলিয়ে দিচ্ছি, তোমার তো আরাম লাগার কথা। ঈশিতা, তোমাকে আমি বলছি হাত বুলিয়ে দিতে। আমি, ঈশিতা, এরকম করছো কেন? তুমি আমার সাথে, সত্যি তোমার কিছু হয়েছে? 4 বছর পর আমি তোমার এত কাছে, কিন্তু তোমার কোনো অনুভূতি নাই। আমি, শোনো, তোমার কথার উত্তর দিতে পারবো না, আমার মাথা ব্যথা করছে, যাও এখান থেকে। ঈশিতা, না, আমি যাব না, সত্যি করে বলো তোমার কি হয়েছে। আমি, আমার কিচ্ছু হয়নি, এখান থেকে যেতে বলছি তোমাকে। ঈশিতা, না, আমি যাব না। যাবে না তো? আমি, না। ঈশিতা, এবার আমার সত্যি সত্যি রাগ উঠে গেল। আমি বিছানা থেকে উঠে
ঈশিতার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালাম। ঈশিতা একটু ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, আমার দিকে এভাবে চোখ লাল করে তাকালে কেন? চোখ নামাও বলছি। ঈশিতা। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, তোমাকে আমি এখান থেকে যেতে বলছি। ঈশিতা আমার ধমক শুনে কেঁপে উঠল। এরকম ধমক হয়তো আমার কাছ থেকে আশা করিনি। ঈশিতা চুপ করে বাইরে চলে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পেলাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম। ওইদিকে ঈশিতা আম্মুর সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, কাঁদছিস কেন? তোমার ছেলে আর স্বাভাবিক নাই। এর 4 বছরে অনেকটা পাল্টে গেছে। আমি আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলে নাই। ওর মাথা ব্যথা করছে। আমি হাত দিয়ে ওর মাথা টিপে দিচ্ছি। আমাকে বলে কি ওকে না ধরার জন্য। আমাকে চোখ লাল করে ধমক দিয়েছে। তোমার ছেলে সব সময় আমাকে ভয় পেত, আর এখন তোমার ছেলে চোখের দিকে তাকাতেই ভয়ে কেঁপে উঠলাম আমি। ওর এরকম অগ্নিদৃষ্টি চোখ কখনো দেখিনি আম্মু। আর এজন্য এভাবে কাঁদতে হবে? ওর বুঝি মাথা ব্যথা করছে, তাই তোর সাথে এরকম করছে? ঈশিতা, না না, সত্যি সত্যি তোমার ছেলে পাল্টে গেছে। আম্মু, কিচ্ছু পাল্টায়নি। ও যেমন ছিল তেমনি আছে। একটু পরে দেখবি ভালো। রাত 8টার দিকে কারো গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি আস্তে করে চোখটা খুলে দেখি ঈশিতা আমার দিকে ঝুলে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঈশিতার ঠোঁট আমার ঠোঁটের এতই কাছে যে দুজন দুজনার নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমিও এক দৃষ্টি নিয়ে ঈশিতার মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে আছি। ওর ঠোঁট অল্প অল্প কাঁপছে কিছুক্ষণ আগে কান্নার কারণে এবং গাল এবং নাক লাল হয়ে আছে। নাকের ডগায় কয়েক হাজার ছোট ছোট ঘামের ফোঁটা এসে জড়ো হয়েছে। 4 বছর পর ঈশিতাকে আমি সেই মায়াবী রূপে দেখছি, যে মায়াবী রূপের সাগরে আমি অনেক আগেই নিজেকে হারিয়ে ফেলছি। দুজন নিস্তব্ধ নীরবতা পালন করতে লাগলাম। আমার 4 বছরের জমিয়ে রাখা গভীর ভালোবাসা জানান দিয়েছিল যে ঈশিতার কাঁপা কাঁপা ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিতে, গভীর এক লম্বা চুম্বন হারিয়ে যেতে। পরক্ষণে আমার মনে হয়ে গেল সাকিব আর ঈশিতার কিছু মুহূর্তের কথা। ধাক্কা দিয়ে আমার উপর থেকে ঈশিতাকে সরিয়ে দিলাম। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে তাস করে দরজাটা লাগিয়ে দিলাম। ঈশিতা আমার এরকম ব্যবহারে অবাক হয়ে গিয়েছে। এক দৃষ্টি নিয়ে আমার যাবার দিকে তাকিয়েছিল। ঈশিতা হয়তো আমার কাছে এরকম কখনোই আশা করেনি। যে ছেলেটা কারো বিয়ার জন্য সব সময় পাগল হয়ে থাকতো, 4 বছর পর ছেলেটা এত কাছে গেলাম, ওর কোনো অনুভূতি নাই। ঈশিতা কিছুই বুঝতে পারছে না কেন তার সাথে এরকম করছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশিতা বিছানা গোছাচ্ছে। আমাকে দেখে একটা তোয়ালা এনে দিল। আমি তোয়ালাটা হাতে নিয়ে বিছানায় ডিল মেরে ফেলে দিলাম। ঈশিতা নিরবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলাম। ডাইনিং টেবিলে আব্বু আম্মু বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, মাথা ব্যথা কমেছে তোর? আমি মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ ও শব্দ উচ্চারণ করলাম। 2 মিনিট পর ঈশিতার উপর থেকে ডাইনিং টেবিলে আসলো। মুখটা গোমড়া করে আছে, ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে, যেন ঠোঁটে কোনো প্রাণের ছোঁয়া নেই। চেহারাটা অনেকটা কালো হয়ে আছে। ওর লম্বা চুলগুলো দিয়ে চেহারাটা এক পাশ ঢেকে রাখছে আর বারবারই আর চোখে আমাকে দেখছে। আম্মু, ঈশিতা তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ঈশিতা তোর? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, না কিছু হয়নি তো। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস। ঈশিতা আমার পাশ থেকে একটা চেয়ার টেনে বসলো। আমি অল্প খেয়ে টেবিল থেকে উঠে পড়লাম। আম্মু জিজ্ঞাসা করলো, কি হলো, উঠে পড়লে কেন? আমার খাওয়া শেষ। ঈশিতা বুঝতে পারছে না আমার এগুলো করার মানে কি। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। 10 মিনিট পর ঈশিতা আমার রুমে আসলো।
ঈশিতা আমাকে দেখে আমার মাথার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার? সত্যি করে বলো তো, কেন এমন করছো? কে এরকম করছে? আমি। ঈশিতা, যে এত বছর পরে এসে আমাকে কাছে পেয়েও কোনো ফিলিংস নেই? নাই তোমার? আমার সাথে ঠিকঠাকভাবে কথাও বলছো না, অদ্ভুত সব আচরণ করছো। আমি কোনো অদ্ভুত আচরণ করছি না। আমি ঘুমাবো, লাইট অফ করো। আমি। ঈশিতা, তুমি সত্যি অনেকটা পাল্টে গেছো। তুমি আর আমার আগের ফারাবি নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনি আছি। বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও তো। ঈশিতার সাথে সাথে আমার হাতটা ধরে ফেললো। আমি কি তোমার সাথে অন্যায় কিছু করেছি? বলো আমাকে। যদি কিছু করে থাকি তাহলে আমাকে মারো, বকা দাও, কিন্তু আমার সাথে এরকম করো না প্লিজ। আমাকে ইগনোর করো না। আমি তোমার এই অদ্ভুত আচরণগুলো মেনে নিতে পারছি না। এই তোমাকে না বলছি আমি ঘুমাবো। তোমার এই পেছনে পেছন ভালো লাগে না, আমার হাত ছাড়ো। আমি। ঈশিতা আমার এই কথা শুনে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ পেয়ে আম্মু আমার রুমে আসে। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতা? দেখো তোমার ছেলে আমার সাথে কীরকম করছে। ঈশিতা, কি হয়েছে ফারাবি? তুই মেয়েটার সাথে এরকম করছিস কেন? আম্মু, আমি কিছু করছি না, ওকে বলো কান্না থামাতে, আর না হয় অন্য রুমে গিয়ে কান্না করতে। আমি ঘুমাবো। আমি। না, আমি এখান থেকে যাব না, আমি এ রুমেই কান্না করব। ঈশিতা, না গেলে আমি চলে যাই। আমি রুম থেকে বাইরে হতে যাব এমন সময় ঈশিতা কান্না করতে করতে রুম থেকে বাইরে হয়ে গেল। আম্মু পেছন থেকে ঈশিতাকে ডাকছে কিন্তু ঈশিতা শুনছে না। আম্মু ঈশিতার পিছনে যেতে লাগলো। আমি দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বুকটা কেমন জানি খালি 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 লাগছে, কিসে যেন অভাব। 4 বছর আগে বাইরে যাওয়ার সময় ঈশিতা আমার বুকে মাথা রেখে বলেছিল, তোর এই বুকটা শুধু আমার জন্য বরাদ্দ, এখানে আর কাউকে ঠাঁই দিবি না। আমার বাকিটা জীবন তোর এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। সকাল 10টায় ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে ঈশিতাকে দেখতে পাচ্ছি না। সারা রাত কোথায় ছিল, কোন রুমে ছিল তাও জানি না। আমি আম্মুকে ঈশিতার কথা জিজ্ঞাসা করলাম। আম্মু বলতে লাগলো, আমি জানি না। তুমি জানো না মানে? আমি। 4 বছর পরে এসে মেয়েটার সাথে এরকম ব্যবহার করতে পারলি তুই? মেয়েটা সারা রাত ড্রয়িং রুমে সোফায় বসে কান্না করছে, একটুও ঘুমায়নি। এখন কোথায়? আমি। চলে গেছে। আম্মু। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? আমি। ওদের বাসায়। আম্মু। আম্মুর কথা শুনে আমার রাগ উঠে গেল। যে কারণে 4 বছর পরে এত কাছে আসার পরে ওকে আপন করে নিতে পারিনি, আবারও না বলি ও ওই বাড়িতে গিয়েছে। কেন? কেন গিয়েছে? সাকিবের সাথে কথা বলার জন্য? আমি একটা রিক্সা নিয়ে ঈশিতার বাসার সামনে চলে গেলাম। রাগ একটুও কমেনি।